যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ একটা টি-20 সিরিজ খেলবে, দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। আপনি এটাকে আসলে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে না বলে আপনি বলতে পারেন যে একটা বহুজাতিক দলের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশের। বহুজাতিক কেন বলছি, এটা একটা বড় কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের স্কোয়াডে যারা আছেন তারা আসলে এক একজন এক এক দেশের এক এক শহরের, শুধু শহরের না, কারণ শহরের কথা বললে আপনার হয়তো মনে হতে পারে যে ঠিক আছে প্রত্যেকটা দলের তো এক একজন এক এক শহর থেকে উঠে আসে। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে তারা এক একজন এক এক দেশ থেকে উঠে এসেছে, তারা যুক্তরাষ্ট্রে স্টেবল হয়েছে, সেটেল হয়েছে, সেখান থেকে তারপর আস্তে আস্তে করে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলছে। যারা খেলছেন তাদের অনেকে আছেন, কেউ হয়তো ভারতের, কেউ পাকিস্তানের, কেউ আবার নিউজিল্যান্ডের। এই যে যারা ক্রিকেটাররা আছেন বা ওয়েস্ট ইন্ডিজের অনেকে আছেন, তাদের নিয়ে এই যে ক্রিকেটকে, যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্যই আসলে এই প্রসেসে আসলে মেনটেন করছে। এমন একটা দলের বিপক্ষে বাংলাদেশকে আগামীকাল রাত 9:30টায় খেলতে নামতে হবে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20। এখন কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এর আগে কখনোই বাংলাদেশ খেলেনি, কিংবা যুক্তরাষ্ট্র আমাদের এখানে কখনো খেলতে আসেনি। যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের নিয়ে আমরা আসলে খুব বেশি যে জানি এটা আসলে বলার সুযোগ নেই, কারণ হচ্ছে যে কোনো আইসিসি টুর্নামেন্টও তাদেরকে আমরা খেলতে দেখি না সেভাবে, এবং যার ফলে আমরা তাদেরকে নিয়ে তাদের ক্রিকেটাররা কেমন খেলেন, বোলাররা কেমন বোলিং করেন, বা তাদের আসলে টিম স্ট্রেংথটা কেমন সেটাও আসলে আমরা জানি না। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করব, কারণ হচ্ছে অনেকটা খুঁজে খুঁজে বের করতে হয়েছে যে কে কেমন খেলেন, কে কেমন পারফর্মার, এগুলো আসলে বের করার চেষ্টা করছি। আমরা শুধু একটু ব্যাটিং থেকে শুরু করতে চাই। বাংলাদেশের আসলে কাদের উপর নজর রাখতে হবে, শরীফুল ইসলাম কিংবা মুস্তাফিজুর রহমানরা যে বোলিং করবেন, কাদের বিপক্ষে বোলিং করবেন, এরাকে আসলে শুধু আসলে ক্রিকেটটা খেলছেন নাকি আসলে ভালো খেলেন, কেমন ধরনের ক্রিকেটার, এটা আমরা একটু আসলে বোঝার চেষ্টা করব। সেখানে আমরা শুরুতে একটু কথা বলতে চাই মোনাক প্যাটেলকে নিয়ে। তিনি যুক্তরাষ্ট্র টিমের ক্যাপ্টেন, যদিও ভারতীয় বংশোদ্ভূত, তার জন্ম ভারতে, তারপর আসলে তিনি এখানে চলে এসেছেন এবং তারপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে খেলছেন ব্যাটসম্যান হিসেবে। তিনি তো ক্যাপ্টেন, সেই সঙ্গে তার ব্যাটসম্যানশিপটাও কিন্তু অনেক ভালো বলা চলে, কারণ আমি একটু আসলে তার ব্যাটিংটা দেখিনি, মানে সেভাবে আসলে দেখা হয়নি, কিন্তু তার আমি আসলে পরিসংখ্যান দেখছিলাম যে তিনি আসলে কেমন পারফর্ম করেন। আমি দেখছিলাম যে লাস্ট যে 7-8টা ম্যাচ খেলেছেন সেখানে তিনি প্রায় 30+ অ্যাভারেজ, সেই সঙ্গে তার রান আছে প্রায় 300-র মতো। তার মানে হচ্ছে বোঝাই যাচ্ছে যে তিনি একেবারে খারাপ ক্রিকেটটা খেলেন না, এই জন্য তিনি আসলে, আর একেবারে খারাপ ক্রিকেট খেললেও তো আসলে আপনি একটা দলের ক্যাপ্টেন আসলে কীভাবে হবেন, এটা তো একটা বড় প্রশ্ন তো তুলবেই। কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি খুব ভালো খেলেন, এবং সবশেষ যে তিনি কানাডার বিপক্ষে 5 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলেছেন, সেখানেও তিনি কিন্তু 2টো 50 করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে তিনি ছন্দে আছেন। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান কিংবা শেখ মাহিদির কথাই বলুন না কেন, কিংবা শরীফুল ইসলামের কথা বলুন, তাদের কিন্তু একটা বড় পরীক্ষা নিতে পারেন এই ব্যাটার। আর আরও যারা আছেন তাদের ভিতরে আমি স্টিভেন টেইলরের কথা বলতে পারি, তার কথা একটু বিশেষ করে বলতে হবে, কারণ হচ্ছে যে আমি দেখছিলাম যে আমি নামটাই আসলে প্রথমবার শুনেছি, তারপরে দেখছিলাম যে তিনি আসলে কী ধরনের ক্রিকেটার, কেমন খেলেন। যখন তার বিস্তারিত একটু দেখতে গেলাম, তাকে দেখে মনে হলো যে আমি এই ক্রিকেটারকে কেন আগে থেকে চিনি না, কারণ হচ্ছে যে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বেশ প্রায় জনপ্রিয় বলা যেতে পারে, কারণ তিনি সিপিএলে 2015 সাল থেকে নিয়মিত খেলছেন, যেখানে তিনি বারবাডোজের হয়ে খেলেছেন, গায়ানা অ্যামাজন ওরিয়র্সের হয়ে খেলেছেন, জ্যামাইকা তেলাসের হয়ে খেলেছেন। শুধু যে সিপিএল খেলেছেন ব্যাপারটা কিন্তু এরকম না, যুক্তরাষ্ট্রে যে মেজর লিগ ক্রিকেট হয় সেখানে তিনি এমআই নিউ ইয়র্ক খুব সম্ভবত তাদের হয়ে খেলেছেন। তার বাইরে যদি আমরা বলি যে কানাডা যে টি-20 লিগটা হয়, এই সবশেষ যে মৌসুমটা গেছে সেই মৌসুমে সাকিব আল হাসান এবং বাংলাদেশের লিটন দাস খেলে এসেছেন, এবং সাকিব যে দলটাতে খেলেছেন মন্ট্রিয়াল টাইগার্স, সেই দলটার হয়ে কিন্তু এই যে টেইলর খেলেছেন, এবং তার যে দারুণ ফর্মে আছেন। সবশেষ 9টা ম্যাচে 341 কিংবা 361 রান করেছেন, যেখানে অ্যাভারেজ হচ্ছে 49.79। তার মানে বোঝা যাচ্ছে যে প্রায় 50 অ্যাভারেজে ব্যাটিং করেন, মানে তিনি কতটা ভালো ব্যাটিং করতে পারেন। আর যদি ভালো ব্যাটিং আসলে করতে না পারতেন টি-20 ম্যাচে যদি তিনি খেলতে না পারতেন, সেক্ষেত্রে কিন্তু সিপিএলের মতো টুর্নামেন্ট আপনি চাইলে আসলে সুযোগ পেতেন না। এমন হতে পারতো যে ঠিক আছে একটা মৌসুম তো পেতেই পারে, মানে যে কোনো অনেক ক্রিকেটার আছে যে একটা মৌসুম সুযোগ পেতেই পারে, যে 1 বছর ভালো পারফর্ম করেছে, তারপর হুট করে একটা আবার সুযোগ পেয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না, তিনি 2015 সাল থেকে খেলছেন,
16, 17, 18 প্রত্যেকটা এইভাবে তিনি খেলে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি নিয়মিত পারফর্ম করেন। তিনি তার মাঝে ওই টি-20 ক্রিকেট খেলার যে একটা অ্যাপ্রোচ দরকার, যে ধরনের ব্যাটিংটা প্রয়োজন, সেটা কিন্তু তিনি করতে পারেন। এবং যেটা দেখছিলাম যে ক্রিকইনফোর একটা লাইন আমি পড়ছিলাম যে তিনি তার পাওয়ার হিটিংটা এত বেশি এক্সক্লুসিভ যে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর মাঝে এই ধরনের মানে পাওয়ার হিটিং ব্যাটসম্যান খুঁজে পাওয়া যায় না, বা একটা রেয়ার, তাদের কাছে একটা রেয়ার মনে হয়েছে। তার মানে বুঝতে হবে যে তিনি খুব দারুণ ব্যাটিং করেন, তার শক্তিমত্তাটা হচ্ছে পাওয়ার হিটিং, সেটা খুবই কাজে লাগাতে পারবেন খুব সম্ভবত বাংলাদেশের বিপক্ষে। তার উপর একটা আলাদা নজর রাখতে হবে, তাকে নিয়ে বিশেষ একটা পরিকল্পনা করতে হবে। আমি তৃতীয় যে ব্যক্তিটার যে ব্যাটসম্যানের নাম বলবো সেটা হচ্ছে কোরি অ্যান্ডারসন। এই নামটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, কারণ আপনারা এই নামটাকে সবাই চেনেন। মানে এই নামে অ্যান্ডারসনকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুব কম। যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন তারা তো অবশ্যই চেনেন। তিনি নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছেন, নিউজিল্যান্ডের হয়ে তিনি দ্রুততম টি-20 সেঞ্চুরি করেছিলেন। কিন্তু হুট করে তিনি যখন যুক্তরাষ্ট্রে শিফট হয়ে গেলেন, তারপর অবশেষে এই যে সবশেষ যে কানাডা সিরিজটা হলো, সেই সিরিজে অবশেষে যুক্তরাষ্ট্রের হয়ে তার অভিষেক হয়। তিনি তিনটা ম্যাচ খেলেছেন, 80 বা 90+ রান করেছেন, এবং তিনি বাংলাদেশের বিপক্ষে খুব ভালো করতে পারেন। তার উপর তো অবশ্যই নজর রাখতে হবে, কারণ তিনি একজন প্রপার অলরাউন্ডার। তিনি হয়তো এখন বলিংটা আগের মতো করেন না, কারণ একটা আসলে বয়সের একটা ব্যাপার তো অবশ্যই আছে। যখন বয়স হয়ে যাবে তখন আপনি চাইলে শুধু ব্যাটিংটা করতে পারেন। তাদের অবশ্যই বাজির ঘোরা তো অবশ্যই এই কোরি অ্যান্ডারসন, এবং তাদের এক্স ফ্যাক্টর হতে পারেন তিনি একজন। আরেকজন এক্স ফ্যাক্টর হতে পারেন, তিনি হচ্ছে হারপ্রীত সিং। আমার কাছে মনে হয় যে তিনি বলিং ব্যাটিং সাকিব আল হাসান ক্যাটাগরি একজন ক্রিকেটার। ব্যাটিংটা ভালো করেন, বলিংটা ভালো করেন। সবচেয়ে সিরিজেও তিনি কানাডার বিপক্ষে অনেক ভালো খেলেছেন। একটা ম্যাচে খুব সম্ভবত 4টা উইকেট নিয়েছিলেন 16 বা 17 রান দিয়ে। সেই ম্যাচ আবার তিনি প্রায় 10-15 বলে 30 অড একটা ইনিংস খেলেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে তারা খুব ভালো করতে পারেন। আমরা যদি এখন বলিংয়ের দিকে তাকাই, বলিংটা কেমন হতে পারে, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার কিংবা সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, তাদের আসলে কী ধরনের চ্যালেঞ্জ জানাতে পারেন, তারা আসলে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। সেক্ষেত্রে আমি তিনজনের বলার কথা বলবো, আমি তিনজন করে কথা বলছি। তিনজন বলার কথা অবশ্যই বলবো। সেখানে সবার উপরে যে নামটা হচ্ছে সৌরভ নরেশ নেত্রাভালকার। নামটা একটু কঠিন। তার জন্মটা হচ্ছে ভারতে। তিনি ভারতের হয়ে জাতীয় দলে হয়তো কখনো অবশ্যই খেলার সুযোগ হয়নি, কিন্তু তিনি লেফট আর্ম মিডিয়াম পেস বোলিংটা করেন, এবং তারও একটা ভালো অপরচুনিটি আছে, যে তিনি ভালো ছন্দে আছেন। কানাডা বিপক্ষে একটা ম্যাচে খুব সম্ভবত 12 রানে 4 উইকেট নিয়েছিলেন বা 5 উইকেট নিয়েছিলেন। এমন বাঁহাতি পেস বোলিংয়ে বাংলাদেশকে ব্যাটসম্যানদের ভোগাতে পারেন তিনি। আমরা দুয়ে যদি কথা বলি, যে পেসার দিনের কথা বলছেন, আরেকটা পেসারের নাম কথা বলতে পারি, সেটা হচ্ছে আলী খান। এই নামটাকে আপনারা সবাই চেনেন, যেরকম কোরি অ্যান্ডারসনের কথা যেমন বলছিলাম, কোরি অ্যান্ডারসনের মতো আপনারা তাকে অবশ্যই চিনেন। কলকাতার যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, মানে যতগুলো দল আছে, যতগুলো লিগে, সবগুলো লিগে তিনি খেলেন। কলকাতায় আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন, তিনি সিপিএলে খেলেছেন, ত্রিনবাগ নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেটে খেলেছেন, এবং সংযুক্ত আরব আমিরাতে যে টুর্নামেন্টটা হয় IL T20, সেখানে তিনি আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। তার মানে শুধু এইটা না, কিন্তু তিনি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগও খেলে গেছেন। তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলে গেছেন, তিনি পিএসএলে খেলেছেন, সিপিএল, মানে প্রায় প্রত্যেকটা টুর্নামেন্টে, মানে যতগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশিরভাগ টুর্নামেন্টে কিন্তু তার খেলা অভিজ্ঞতা আছে। তার বয়সটা 30+। তিনি পেস বোলিংটা ভালো করেন, এবং তিনি বাংলাদেশের জন্য মেন চ্যালেঞ্জটা হতে পারেন। আমি যেহেতু নেত্রাভালকারের কথা তো বলছিলাম, কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হতে পারে আলী খানকে সামলানো। আর সঙ্গে যদি আমরা স্পিনের কথা বলি, সেখানে তো অবশ্যই নিসর্গ প্যাটেল, তার নামটা তো অবশ্যই আসবে। তিনি বাঁহাতি স্পিনে দারুণ ছন্দে আছেন। সবশেষ 8টা ম্যাচে তিনি 12 কিংবা 13টা উইকেট নিয়েছেন। তারও তিনি একটা ভালো চ্যালেঞ্জ জানাতে পারেন। এই 6 জনের উপর বাংলাদেশের আসলে বিশেষ নজর রাখতে হবে। 6-7 জনের উপর, এই 7 জনই আসলে বাংলাদেশের জন্য হুমকি হতে পারে, সেটা ব্যাটিং বা বলিং যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তাদের নিয়ে অবশ্যই একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন আছে। আপনারা যারা আলোচনা শুনছিলেন, আপনাদের কাছে এখন ব্যাপারটা হতে পারে, যারা আসলে আমরা আসলে টিভিতে খেলা দেখে অভ্যস্ত, আমরা তো অবশ্যই, যারা আমরা ক্রিক ফ্রেঞ্জি থেকে অবশ্যই আপনাদের নিউজ বলুন, ভিডিও বলুন, সব কিছুতে আমরা আসলে সবসময় সবশেষ আপডেট তো দেওয়ার চেষ্টা অবশ্যই করবো। আমাদের সেই প্রচেষ্টা তো সবসময় ছিল, এখনও থাকবে। কিন্তু কথা হচ্ছে, যারা আসলে টিভিতে ঘরে বসে টিভিতে খেলা দেখতে চান, তাদের জন্য আসলে সুযোগটা আসলে কী? কারণ হচ্ছে, যেহেতু যুক্তরাষ্ট্রে প্রথমবার টুর্নামেন্ট হচ্ছে, সিরিজ হচ্ছে, অনেক আসলে টিভিতে, মানে টিভিদের, কারণ ব্যবসায়িক একটা ব্যাপার তো অবশ্যই আছে, আগ্রহের একটা ব্যাপার থাকে ওই সিরিজ নিয়ে। যেহেতু খেলাগুলো হচ্ছে রাতের 9:30টায় খেলা শুরু হবে, সেখানে হচ্ছে আপনারা যারা
টি স্পোর্টসে খেলা দেখে অভ্যস্ত, তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এই সিরিজটা টি স্পোর্টস দেখাচ্ছে না, তারা এই সিরিজের রাইটসটা কিনতে পারেনি। তবে আপনার জন্য হতাশ হওয়ার কিছু নেই, আপনি খেলা দেখতে পারবেন। সেটা হচ্ছে নাগরিক টিভি। আমরা যতটুকু জেনেছি যে নাগরিক টিভি খেলাটা দেখাবে। শুধু আপনারা যারা টিভিতে খেলা দেখবেন না, যারা একটু ধরেন মোবাইলে খেলা দেখবেন বা রাস্তায় হাঁটছেন, চাকরি করছেন কিংবা অফিস থেকে বাসায় ফিরছেন, তারা যখন খেলা দেখতে চাইবেন আপনারা চাইলেই কিন্তু মোবাইলে খেলা দেখতে পারেন। সেটার জন্য আপনাকে অবশ্যই ফ্যান কোডের জন্য ফ্যান কোড অ্যাপ, ইন্ডিয়ান একটা অ্যাপ, সেখানে আপনি খেলা দেখতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসলে দেখা যাবে কি না, কারণ লগ ইন করার ব্যাপারটা আসলে কেমন এটা আসলে আমি ঠিক জানি না, কিন্তু এখানে একটা সুযোগ থাকছে খেলা দেখার জন্য। আর থার্ড পার্টি অনেক অ্যাপ পাওয়া যাবে, অনেক লিঙ্ক পাওয়া যাবে, যেগুলোতে আপনারা চাইলে খেলা দেখতে পারবেন হয়তো। তবে আপনারা যদি ক্রিকেটের খবর পেতে চান, সবশেষ খবর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে সিরিজটা হবে সেটার খবর পেতে চাইলে কিন্তু সবার আগে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে ক্রিকফ্রেঞ্জির ইউটিউব চ্যানেল, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক ওয়েবসাইট, সব কিছুতে আপনি নজর রাখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সবশেষ আপডেটটা দেওয়ার জন্য। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সাথেই থাকুন।